আপনারা শুনছেন দি ডার্ক হর্সেস। আজকের গল্প অনিন্দিতা যাশুর কলমে রাখিব আঁখিতে আঁখিতে। আপনাদের সাথে আমি সৌম্যজিৎ এবং আমি অয়ন্তিকা। এপিসোড 3। দূর, এর মুন্ডুটাই গেছে। ইপসিতা কথাগুলো বলে ঘরে বসে থাকা সবার দিকে তাকিয়ে নিয়ে সোফায় রাখা পিলোটা কোলের উপর নিয়ে জড়িয়ে ধরল। মেরে মুখ ফাটিয়ে দেবো বলে দিলাম সিতু। আরে বাবা, এমনিতেই আমার মাথা ইজ নট ওয়ার্কিং। মেরে খুব টেনশন হচ্ছে ভাই। যদি ফেল করে যাই? এই না না, আমি না পরিষ্কার দেখতে পাচ্ছি জানিস। আমার তো গর্দান চলে যাবে রে। ও ভগবান গো, এবারের মতো একটুখানি বাঁচিয়ে দাও প্লিজ ঠাকুর। জোনাকি দাঁত দিয়ে নখ কাটতে কাটতে সারা ঘর জুড়ে হেঁটে বেড়াচ্ছে আর ভুলভাল ভাষায় কথা বলছে। ব্যাপারটা দেখে দীপ্যমান এবার অস্থির হয়ে ওঠে। এই চুপ কর তো। আরে এখন সবে 10:15 বাজি। টাইম হলে ঠিকই রেজাল্ট দেখতে পাবি। হ্যাঁ সেই তো, এখন তো আমাকে চুপ করাবি। দুমদাম করে পা ফেলে বিছানায় গিয়ে বসে পড়ল জোনাকি, আর একটা বালিশ নিতে গিয়ে সামনের সাজানো বালিশগুলো পুরো ঘেঁটে ফেলল। কুণাল এবার চেঁচিয়ে উঠল, এই এই তুই আমার বিছানা ঘাটছিস কেন? এই জন্যই তোকে আমার রুমে আসতে দিই না আমি। গোছা ওগুলো গোছা, না হলে কিন্তু ফলটা ভালো হবে না বলে দিলাম। তা তো বলবি, তোর বাড়ি আসাই আমার ভুল হয়েছিল, ভালো লাগে না যেন। বিছানা থেকে উঠে গিয়ে আবার দুমদাম করে পা ঠুকে সোফায় গিয়ে হৈমন্তীর পাশে বসে পড়ল জোনাকি। ওহ বাবা রে বাবা, ভাল লাগে না। কি বলবো, তোর বাড়িতে আসাটাই আমার ঠিক হয়নি। মা গো, আমার পাটা গেল। প্রচণ্ড বেদনায় জোনাকি পাটাকে আঁকড়ে ধরে কাঁদতে লেগে গেল। উফ মৌরি, চুপ কর না প্লিজ, ভালো লাগছে না কিন্তু আমার। তোর যদি পায়ে এতই লাগা তাহলে এত লাফাচ্ছিলিস কেন? হৈমন্তী ধমকে উঠলে কুণাল কিছু বলতে গিয়েও চুপ করে গিয়ে বিছানাটা ঠিক করতে লেগে যায়। পায়ে লাগলো তো? জোনাকি গোমড়া মুখ করলে হৈমন্তী ওর পাটাকে কোলে তুলে হালকা হাতে মাসাজ করে দিতে থাকে। জোনাকিও আর কিছু বলে না, চুপ করে যায়। 10:30 বাজলে কুণাল ওর কম্পিউটারের সকলের রেজাল্ট দেখে নেয়। সবাই বেশ ভালোই রেজাল্ট করেছে। কুণাল সবার থেকে বেশি নাম্বার পেয়েছে, 92%। জোনাকি 90%, ইপসিতা 90%, দীপ্যমান আর হৈমন্তী পেয়েছে 87% করে। উফ বাবা, সত্যি মাইরি, বেকার টেনশন করে কাল রাতের ঘুমটা নষ্ট করলাম। যাই হোক, তোরা থাক, আমি বাড়ি গেলাম রেজাল্ট বলতে, বুঝলি? দুপুরে কিন্তু আবার মিট করব। ইপসিতা আর কারো উত্তরের অপেক্ষা না করেই দৌড়ে বেরিয়ে যায়। দীপ্যমান ওকে দেখেই হেসে ফেলল। পাগলি একটা। দীপুরে, বেকার বেকার আমি শরীরটা খারাপ করে ফেললাম টেনশন করে করে। কি রকম মেয়ে ভাব আমি। দিদি আজ একটা নিউ রেসিপি ট্রাই করেছিল, বমি করার চোটে আমি ওটা মিসই করে গেলাম। হৈমন্তী হতাশ হয়ে বলল, যেন রেজাল্টের থেকে ওটা বেশি ইম্পর্টেন্ট ছিল। ওরা সবাই মিলেই গল্পগুজব চালাতে লাগলো। যাই হোক, তোরা কন্টিনিউ কর, আমি বাড়ি গেলাম। হ্যাঁ হ্যাঁ, চল চল, আমিও যাব। এই মৌরি, যাবি তো? তোরা যা, আমি একটু পরেই যাচ্ছি। জোনাকি আর কুণাল চোখে চোখে লড়াই করছে দেখে ওরা আর কথা বাড়ালো না, সোজা বাড়ির রাস্তা ধরলো আসছি বলে। যদিও ওরা জানে না যে কেন এটা হচ্ছে। আচ্ছা, তুই আমায় চোখ দিয়ে গিলছিস কেন? ওমা, মা গো, দেখে যাও একবার, এসো। শোনো, তোমার গুণধর কুণাল বেটা, তোমার আদর্শ ছেলের মুখের ভাষাটা। এই তুই কি বলতে চাইছিস? আমার ভাষা খারাপ আর তোরটা খুব ভালো? বাহ বাহ, কি সুন্দর করে বুঝে গেলি রে, গুড বয়। দেখ, রেজাল্ট ভালো হয়েছে বলে মুডটা বেটার আছে। এই মুডটাকে না চটকাস না একদম। দেখ, তুই আর দাদাভাই মিলে কাল রাতে আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছিস। দেখ, আজ যদি তোর রেজাল্টের জন্য মা আমাকে একটাও কথা শোনায় না, তাহলে তোর একদিন কি আমার একদিন। আর হ্যাঁ,
আমি তোকে ফোন করেছিলাম না? আমি ফোন করলেই তোকে ফোনটা তুলতে হবে? আমি তোর মাথা দেবে দেইনি ফোনটা তোলার জন্য। সোজা কথা বল না, তোরও ঘুম হচ্ছিল না টেনশনে, আর তোরও শখ ছিল সুইটুর লাভ স্টোরিটা শোনার, তাই না? কুনাল, এই কুনাল! নিচ থেকে ন্যাকা সুরের ডাক শোনা গেলে জোনাকি বড় বড় চোখ করে কুণালের দিকে তাকায়। এই যে আমার আন্টি শোনা বাবান, এই নেকো তমসাটা এখানে কি করছে? হ্যাঁ, এইসব আবার কি সম্বোধন? ও তো আসে আমার কাছে মাঝে মাঝে, আমাদের বাড়িও আসে। আর ও তো আমাদের সাথে মাধ্যমিক দিয়েছিল, তাই হয়তো ওই রেজাল্ট জানতে এসেছে। ওহ বাবারে, এই নেকুটাকে তুই কি করে টলারেট করিস রে? এত নাটক বোধহয় আমিও করি না। স্বীকার করছিস তাহলে যে তুইও নাটক করিস? হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, বাট তুই নিজেই স্বীকার করে নিলি যে তুই কি। হ্যাঁ, তবে রে জোনাকি তেড়ে যাচ্ছিল, তবে তমসা ঘরে চলে আসায় সে থেমে যায়। আরে মৌরি, তোর রেজাল্ট কেমন হলো রে? তমসা তুলনামূলক কম নেকিয়ে কথা বললে জোনাকি রেজাল্টের খবর আদান প্রদান করে আসছি বলে চলে যায়। আর কুনাল পরে মহা ফ্যাসাদে। জোনাকি চলে যেতেই তমসার ন্যাকা ন্যাকা কথাবার্তা যেন আরও বাড়তে থাকে। ফলস্বরূপ কুনালের অবস্থা ওই ছেড়ে দে মা কেঁদে বাঁচি হয়ে যায়। কিন্তু তমসা তো বিদায় নেওয়ার কোনো নামগন্ধই করে না। এর থেকে মৌমাছিটা শতগুণ ভালো। মৌমাছির ঝালার মধ্যে কিরকম যেন একটা বেশ মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, কিন্তু একে তো সহ্য করা যায় না। মনে মনে কথাটা চিন্তা করেই দরজার দিকে তাকায় কুনাল। তমসা ওর থুতনিটা ধরে নিজের দিকে আবার ঘুরিয়ে নিয়ে এসে যথারীতি বকবক করতে শুরু করে দেয়। রেজাল্ট ভালো হওয়ায় আর কোনো বকাঝকা কাউকেই খেতে হয়নি বাড়িতে। সবার বাড়ির লোকই খুব আনন্দিত। কথা মতো দুপুর হতেই খুশি চলে এসেছে জোনাকিদের বাড়ি। পেট পুড়ে খাওয়া দাওয়া করে সারা দুপুরই প্রায় আড্ডা দিয়েছে জোনাকি আর খুশি। 3টে বাজতেই কুণালদের বাড়ির গাড়িটা করে বেরিয়ে পড়েছে কুণাল, মৃণাল, খুশি, জোনাকি, দীপ্যমান আর ইপ্সিতা। হৈমন্তী আজ আসতে পারেনি, ও ওর দিদির সাথে মামার বাড়িতে গেছে। ওর মামা দাদু অসুস্থ, তাই। খুশি রে, তুমি না কল্পনাই করতে পারবে না আমরা কাল থেকে কি কি করেছি জানো? ড্রাইভারের পাশের সিট থেকে পিছনে মাথা ঘুরিয়ে ইপ্সিতার এক্সাইটমেন্টটা লক্ষ্য করে হেসে ওঠে। ওমা তাই নাকি? হ্যাঁ রে, কি কি করেছিস শুনি? আরে ও তো আমায় কাল সারা রাত শুধু নেগেটিভ কথা বলে নার্ভাস করে দিয়েছে, আর একটু ঘুমোতে দেয়নি। ও বাবা, তো টেনশন হচ্ছিল না জানো? আর তোমার জ্যাক্স আমায় যাচ্ছে তাই জ্বালিয়েছে। সাথে অবশ্য তোমার প্রেমিকটিও ছিল। কুণালের কথা শুনে মৃণালের দিকে একবার তাকিয়েই চোখটা নামিয়ে নিল খুশি। গাল দুটোয় রক্তিম একটা আভা ছড়িয়ে পড়ল। মৃণাল কুণালের দিকে গরম চোখে তাকালেও কুণালের একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড ছিল। পাশে বসা খুশির দিকে তাকাতেই এক রাশ মুগ্ধতা দমকা হাওয়ার মতো ছড়িয়ে পড়ল মৃণালের মন জুড়ে। গাড়ি চালাতে চালাতে বারবার আর চোখে তাকাতে লাগলো খুশির লজ্জায় রাঙা মুখটার দিকে। হ্যাঁ রে, তা আমি তো তোকে ঘুমাতে দিইনি। এতই যদি ঘুম পাচ্ছিল ফোনটা না হয় কেটেই দিতিস। আসলে তো তা নয়, তোর নিজেরও যে 16 আনা শখ ছিল গল্প করার, সেটা আমি বেশ ভালোই বুঝেছি। কে এলেন গো অন্তর্যামী? উনি এখন সব জেনে বসে আছেন যে আমার মনের মধ্যে কি হচ্ছিল তখন। হ্যাঁ হ্যাঁ, যা না যা, তাহলে ওই তমসার কাছেই যা। ও তো তোর মনের কথা খুব ভালো করে বুঝবে, তাই না? দীপ্যমান আর ইপ্সিতা মুখ চাওয়াচাওয়ি করছে, কারণ ওরা হিসেবেই পাচ্ছে না যে এই সবের মধ্যে তমসা কোথা থেকে এলো, কিন্তু সাহসও পাচ্ছে না জিজ্ঞাসা করার। তমসা? হ্যাঁ রে জ্যাক্স, এই তমসাটা আবার কে রে? কেউ নয় গো, সেটা নেই গো মামুনি। কি হচ্ছেটা কি ঠিক করে বল। এই ভাই, তুই আমায় এটা বল, আজ তমসা তোর সাথে কি এত কথা বলছিল রে? ভালো লাগে না, তোদের কারোর সাথে আমি কথা বলবো না। কি হচ্ছে আমাকে একটু কেউ বলবি ঠিক করে? আরে বাবা, তখন থেকে শুনছি তমসা তমসা। তমসা কোথা থেকে এলো? আর
কার জীবনেই বা রাতের অন্ধকার নামলো? একটু চেঁচিয়ে উঠল খুশি। রাগ করিস না সুইটু। আরে বাবা, এটা সেই নেকোটা রে। আমি সেই তোর বলেছিলাম না যার কথা, যে আমাকে খুব জ্বালায়। আমাদের বাড়ি 3টে বাড়ি পরেই ওর বাড়ি। ওরে বুঝতে পারছিস না? আরে আমি সেই বলেছিলাম না যে যার বাবা বিজনেস করে বলে খুব অহংকার দেখায়, বলেছিলাম, মনে কর? ও হ্যাঁ রে, এবার মনে পড়েছে। তোকে খুব জ্বালায় না? ওকে এবার দেখতেই হবে দেখছি। আরও আড্ডা দিতে দিতে ওরা প্রিন্সেপ ঘাট পৌঁছে গেল। মৃণাল গাড়িটা পার্ক করে দিতে সবাই মিলে ভিতরে চলে গেল। এমনিতে এই সময় ভিড় থাকার কথা, তবে কোনো কারণবশত আজকে ভিড়টা তুলনামূলকভাবে কম। তবে খুব ফাঁকা বলা চলে না, মোটামুটি একটা ফাঁকা জায়গা দেখে ওরা বসে আড্ডা শুরু করলো। মৃণাল খুশির হাতটা শক্ত করে ধরে নিয়ে বসে আছে। খুশির হাজার চোখ রাঙানি মৃণালের গায়েই লাগছে না, বরং বারবার প্রেমিক সুলভ দৃষ্টিতে তাকিয়ে খুশিকেই লজ্জায় ফেলে দিচ্ছে। কুণাল জোনাকির ঝগড়া, ইপ্সিতা আর দীপ্যমানের বন্ধুত্বের খুনসুটি, খুশি মৃণালের নতুন নতুন প্রেমের আমেজ, এই সব কিছু মিলিয়ে ওদের আড্ডা বেশ জমে উঠেছে। সাথে বাদাম, মশলা মুড়ি এইসব তো আছেই। গরম তো সবে সবে শুরু হয়েছে, তাই বসন্তের সেই আমেজটা এখনো বিদায় নেয়নি। না বসন্ত আর না গরম, সব মিলেমিশে অদ্ভুত একটা ওয়েদার তৈরি হয়েছে। তবে বেশ মনোরম। সামনে বিস্তৃত ভাগীরথী, প্রিন্সেপ ঘাটের মনোমুগ্ধকর পরিবেশ, আর দিগন্তে অস্তাচলের পথে লাল আভা ছড়ানো দিবাকর, সব একত্রে যেন এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। দিনান্তের সূর্যদেব তার শেষ রশ্মির ছটায় রাঙিয়ে দিয়ে যাচ্ছে প্রত্যেককে, প্রতিটা সম্পর্ককে, যেন দিনান্তের সূর্যালোকে পুরে খাঁটি হচ্ছে প্রতিটি সম্পর্কের বাঁধন। সূর্যাস্ত নিয়ে একটু লাফালাফি করে নিল ছজনে। সেলফি আর এমনি ছবিতে ভরে উঠল সকলের ফোনের গ্যালারি। বেশ অনেকক্ষণ ধরে আড্ডা দিয়ে অবশেষে বাড়ি ফিরল সকলে। রেজাল্ট আউটের পর কেটে গেছে বেশ কিছুদিন। মৃণাল কলকাতায় শিফট হয়ে গেছে পিএইচডি করার সুবিধার জন্যে। খুশি নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়েছে, আর তার ফাঁকে চলেছে প্রেম পর্ব। কুণাল জোনাকিরা 11-এ ভর্তি হয়ে গেছে নতুন স্কুলে। আন্দুল বাসস্টপ ছাড়িয়ে গিয়ে কান্দুয়া মহাকালী স্কুলে ভর্তি হয়েছে সবাই মিলে। স্কুলটা তুলনামূলকভাবে দূরে, কিন্তু হৈমন্তীর বাবার এক বন্ধু ওই স্কুলেরই ফিজিক্স টিচার। ঠিক সেই কারণেই ওই স্কুলে ভর্তি হওয়া। স্কুল শুরু হতেই পড়াশোনার চাপটা বেড়ে গেছে হঠাৎ করেই। আর এক সপ্তাহ স্কুল করেই জোনাকি তো অসুস্থও হয়ে পড়েছে। রোজ বাড়ি এসেই মাথা যন্ত্রণা নিয়ে শুয়ে পড়ে, সারা সন্ধে আর উঠতেই পারে না। জয়িতা দেবী মেয়েকে নিয়ে বেশ চিন্তিত হয়ে উঠেছেন। দেবজ্যোতি বাবুর সঙ্গে কথা বলে ডক্টরও দেখিয়েছেন, আর ডক্টর চোখের পাওয়ার চেক, সিটি স্ক্যান এবং আরও বেশ কিছু টেস্ট করতে দিয়েছে। ব্যাস, ব্যাপারটাতে খুবই চিন্তা বেড়ে গিয়েছে সকলের। আজও তেমনি স্কুল থেকে ফিরে সেই একই সমস্যা নিয়ে বিছানায় শুয়ে পড়েছে জোনাকি। জয়িতা দেবীর হাজার বারণ না শুনেই আজও স্কুল গিয়েছিল ফিজিক্স প্র্যাকটিক্যালটা মিস করবে না বলে। কিন্তু বাড়ি ফিরে সেই যে মাথা যন্ত্রণা শুরু হলো, সে তখন থেকে কেঁদে চলেছে জোনাকি। শুয়ে শুয়ে হেডফোন লাগিয়ে খুশিকে ফোন লাগালো সে। হ্যাঁ জ্যাক্স, বল। সুইটুরে, কালকে সব টেস্টের রিপোর্ট আসবে জানিস তো? হ্যাঁ। আরে তোর কি আজও মাথা যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ রে, মাথাটা বড্ড ব্যথা করছে। শোন না, আমাকে একটা কথা বলবি? কি হয়েছে বল। ডক্টর আঙ্কেল কি বলেছে রে? আমার কি কোনো বড় রোগ হয়েছে? বল না, আমি কি মরে যাব নাকি রে? কান্না ভেজা গলায় অনেক কষ্ট করে কথাগুলো বলল জোনাকি। এক থাপ্পড় মারবো জানিস, আর একবার তুই আমার সামনে এই কথাগুলো বল।
আমার সামনে আর কোনোদিন তুই মুখ এনেছিস, আমি কি করব তার কিন্তু ঠিক নেই বলে দিলাম জ্যাক্স। চেঁচিয়ে উঠল খুশি। তাহলে মা বাবা কেন এত টেনশন করছে বল? দেখ, ওটা নিয়ে অত ভাবতে নেই রে। আরে বাবা, সন্তানের সামান্য কিছু হলেই বাবা মায়ের চিন্তা হয়, তাই তো মিউ আর মামু চিন্তা করছে। বাবা তুই এরকম করছিস কেন? আমি নিজে ডক্টর আঙ্কেলের সাথে কথা বলেছি, বিশ্বাস কর। উনি বলেছেন তোর সেরকম কিছু হয়নি, তবে যাতে তোর চিকিৎসার কোনো ভুল ত্রুটি না হয় তাই উনি একবার টেস্টগুলো করে দেখে নিতে চেয়েছেন। তুই একদম উল্টোপাল্টা চিন্তা করবি না বলে দিলাম। যদি কোনো কারণে মুডটা অফ হয় আমায় না হয় ফোন করবি। খুশির কথায় একটু ধাতস্থ হলো জোনাকি। খুশিরও খুব খারাপ লাগছে, বড্ড হাসি খুশি মেয়েটা, কিন্তু একটু জার্নি করলেই, সারাদিন স্কুল করলেই অসুস্থ হয়ে পড়ছে বারবার। মাথা যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছে, রোজ দিনই কেঁদে ফেলে মেয়েটা সহ্য করতে না পেরে। ঠিকঠাক প্রবলেমটা বোঝা যায়নি, ঠিক সেই কারণেই ডাক্তার ঠিকমতো ট্রিটমেন্টও করতে পারছে না। জোনাকির সাথে আরও কিছু কথা বলে তারপর ফোনটা রেখে দিল খুশি। সকালে বাবার সাথে চোখের ডক্টর দেখিয়ে এসে কিছু মুহূর্তের জন্য চিন্তাটা কমেছিল, তবে সেই চিন্তা পরক্ষণেই বেড়ে গেল জোনাকির। চোখের সমস্যা ধরা পড়েনি ভেবে নিশ্চিন্ত হলেও পরক্ষণেই ওর মনে হলো তাহলে অন্যান্য রিপোর্টে যদি কোনো জটিল রোগ ধরা পড়ে। জোনাকি যখন চিন্তায় মগ্ন, ঠিক এমন সময়ই তার মা জয়িতা দেবী তার রুমে এলেন। জয়িতা দেবীকে ঘরে ঢুকতে দেখে নিজেকে সামলে নিল জোনাকি। কিরে, বসে আছিস যে? তোকে না বললাম ফ্রেশ হয়ে নিচে যেতে হবে, কিছু খাবি তো? এখন আর খিদে নেই মা। খিদে নেই মানেটা কি? সকালবেলাতেও কিছু খাসনি, খিদে না হওয়ার মানেটা কি? আয় আমার কাছে আয়। জয়িতা দেবী মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলেন। ভালো লাগছে না মা, মাথা যন্ত্রণা করছে, আমি না হয় একেবারেই লাঞ্চটা করব। মায়ের কোলে চুপটি করে মাথা দিয়ে শুয়ে পড়ল জোনাকি। অমন কথা বললে চলে? লাঞ্চ করতে এখনো 2-2.5 ঘন্টা বাকি, ততক্ষণে একটু কিছু খেয়ে নে মা। কিরে, খাবি তো? একটু কিছু খেয়ে নে। এরকম করে এই অবেলায় শুয়ে আছে কেন কাকিমা? এই মৌমাছি, এই কি ব্যাপার রে, কি হয়েছে তোর? হঠাৎ করে কুণালের গলা পেতে মায়ের কোল থেকে একটু মাথাটা উঁচিয়ে দেখে নিল জোনাকি। দেখল কুণাল এসেছে। আরে কুণাল যে, তা তুইও স্কুলে যাসনি নাকি? না কাকিমা, আজ তো আমার প্র্যাকটিক্যাল ছিল না, তাই যাইনি। ও আচ্ছা আচ্ছা, বস না, তোরা গল্প কর, আমি বরং মৌরির খাবারটা দিয়ে যাই। জয়িতা দেবী বেরিয়ে যান, আর কিছুক্ষণ পর এসে খাবারটা রেখে যান এই ঘরে। জোনাকি কুণালকে দেখেও সেরকম প্রয়োজন ছাড়া বেশি কথা বলেনি। আচ্ছা, তুই খাবি না কেন? রোজ তুই এরকম করছিস শুনলাম, কেন এইসব করছিস? ভালো লাগছে না রে, প্লিজ তোরা সবাই মিলে আমাকে জোর করিস না। শোন, আরে তাকা না আমার দিকে। কি হয়েছে? ভাল লাগছে না। আমার দিকে তাকা আর বল কি হচ্ছে। কুণালের কথায় এমন কিছু ছিল যে জোনাকি আর মাথা নিচু করে থাকতে পারল না। কুণালের চোখের দিকে তাকাতেই জোনাকির 2 চোখ ভিজে উঠল। ওর মনে হচ্ছে এই চোখের দিকেই সারা জীবন তাকিয়ে থাকি। হয়তো আর সময়ই পাবে না কুণালের সাথে এত ঝগড়া করার, ওই চোখের দিকে তাকিয়ে থাকার। বড্ড ভয় করছে যে জোনাকির, মনে হচ্ছে ও সব হারিয়ে ফেলবে। আরে কি রে, কি দেখছিস তখন থেকে? বল না কি হচ্ছে? কাঁদছিস? আর কাঁদছিস কেন? এই দেখো বাচ্চা মেয়ে, আরে কাঁদে না, আরে চুপ কর, তো আমি আছি তো, বল না বল না কি হয়েছে তোর, কি হচ্ছে বল প্লিজ। আমার খুব ভয় করছে রে, আমার কেন জানি না মনে হচ্ছে আমার খুব বড় কোনো রোগ হয়েছে।
আমি আর বাঁচবো না বল। আর তোদের জ্বালাবো না, দেখবি খুব জ্বালাতাম বলে রাগ হতো না, দেখবি আর তোর সাথে ঝগড়া করবো না। খুব শান্তিতে থাকবি বল। কিরে বল না, ডক্টর আঙ্কেল তোদের সব বলেছে, তোরা সবাই জানিস আমার কি হয়েছে, বল না রে। এই এক পাগলি, কি সব বলছিস? তোকে এসব কথা কে বলেছে রে? চুপ চুপ চুপ, একদম চুপ। আর 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 একটুও কাঁদবি না। এবার যদি কেঁদেছিস না, আমি কিন্তু আঙ্কেলকে তোর একটা সিক্রেট বলে দেবো, বলে দিলাম। চুপ কর। কুণালের শেষ কথাটায় জোনাকি কান্না বন্ধ করে কুণালের মুখের দিকে চায়। শোন না, তোকে একটা কথা বলি, তার আগে হাঁ কর। হাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি, হাঁ কর। এই তো লক্ষ্মী। আজ আর ঝগড়া করলো না জোনাকি। আদুরে বিড়ালের মতো কুণালের বাম হাতটা জড়িয়ে ধরে বসে রইল। কুণাল ওকে জয়িতা দেবীর দিয়ে যাওয়া খাবারটা একটু একটু করে খাইয়ে দিতে থাকে, আর জোনাকিও বাধ্য মেয়ের মতো খেয়ে নিতে থাকে। এই তো আমার কোটকার। দেখ, তোকে কয়েকটা কথা বলি। এই যে আমাদের শরীরটা, এটা তো একটা যন্ত্রের মতো, তাই মাঝে মাঝে এরকম অনেক রকম সমস্যা হয়। তবে সব সময় যে জটিল সমস্যা হয় তার কিন্তু কোনো মানে নেই। তুই বড্ড বেশি ভয় পাচ্ছিস। একবার আপনজনগুলোর কথা মনে করে দেখ, তাহলে বুঝবি কেন সবাই চিন্তায় আছে। তুই ভাব তো, না তুই ভাব, এখন যদি দেবের জ্বর হয় তাহলে কি তুই চিন্তা করবি না? করবি তো, হ্যাঁ? এই ব্যাপারটাও সেরকমই। আরে কি মুশকিল, তুই শুধু সেটাকে এরকমভাবে। কুণাল কথায় কথায় জোনাকিকে আরও বোঝাতে লাগলো। জোনাকি যতই পাকা পাকা কথা বলুক, যতই ঝগড়া করুক, ওর মনটা কিন্তু খুব নরম। সাধারণ ছোটোখাটো ব্যাপারগুলো কখনো কখনো ওর কাছে খুব বড় হয়ে যায়। সারাক্ষণ কুণালের সাথে ঝগড়া করে যায় মেয়েটা, কিন্তু কেন জানি না আজ কুণালের কথাগুলো শুনতে ওর ভীষণ ভালো লাগছে। মন দিয়ে কুণালের কথাগুলো শুনে আর প্রয়োজনে দুটো একটা উত্তর দেয়। কুণালের সাথে কথা বলতে বলতে একটু নর্মাল হলো জোনাকি। দুজনে বসে বসে গল্প করতে লাগলো। এক সময় কুণালের কাঁধের উপর জোনাকির মাথাটা এলিয়ে পড়তে জোনাকিকে ধরে নিল কুণাল। তাকিয়ে দেখে মেয়েটা গল্প করতে করতে কখন জানি ঘুমিয়ে গেছে। বেশ কদিন ঠিক করে ঘুমায়নি মেয়েটা। উল্টোপাল্টা ভেবে ক্রমাগত দুশ্চিন্তা করেছে, আর তার সঙ্গে মাথার যন্ত্রণা তো আছেই। জোনাকির নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে রইল কুণাল। ঘুমিয়ে যেতে কি অদ্ভুত কিউট লাগছে মেয়েটাকে। সব সময় ঝগড়া করলেও এই ঝগড়ুটে মেয়েটার ওপরেই একটা আলাদা টান অনুভব করে কুণাল। তবে এই টানের কারণটা ওর অজানা। ভালো লাগে ঝগড়া করতে, আবার ওকে কষ্ট পেতে দেখলে ভীষণ কষ্ট লাগে। জোনাকিকে ধরে বিছানায় শুইয়ে দেওয়ার পরও ওর মুখটার দিকে ওইভাবেই তাকিয়ে রইল কুণাল। দুদিকে বিনুনি করা সত্ত্বেও মুখের ওপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো কানের পাশে সুন্দর করে গুঁজে দিল। আলতোভাবে হাত বুলিয়ে দিল ওর মাথায়। জোনাকি ঘুমের মধ্যে কি বুঝল কে জানে, তবে ওর ঠোঁটেও যেন ছড়িয়ে পড়ল একটা স্মিত হাসি। মেয়ের তো আবার পাশবালিশ ছাড়া ঘুমই হয় না। কুণাল তাই পাশবালিশটা পাশে রেখে দিয়ে ঘরের জানালার পর্দাগুলো টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নিচে জয়িতা দেবীকে জোনাকির ঘুমিয়ে যাওয়ার কথাটা বলে বাড়ি ফিরে গেল কুণাল। কেটে গেছে একটা সপ্তাহ। সেদিন রিপোর্টে জোনাকির মাইগ্রেন ধরা পড়েছে। মাইগ্রেন নিয়েই এবার ওকে চলতে হবে। তবে ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না জোনাকি। তবে সবাই ওকে বুঝিয়ে বলেছে এই ব্যাপারটা। দেবজ্যোতি বাবু মেয়ের সুবিধার জন্য সব টিচারকেই ঘরে নিয়ে আসার ব্যবস্থা করে ফেলেছেন। শুধু জোনাকি নয়, পুরো এলিয়েন গ্যাংই এবার থেকে জোনাকির বাড়িতেই পড়াশোনা করবে। স্কুল যাওয়ার জন্য বাড়ির গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন দেবজ্যোতিবাবু। এলিয়েন গ্যাংয়ের সকলের বাড়িতেই যেহেতু গাড়ি আছে, তাই কারো না কারো গাড়ি রোজ ওদের নিতে যায় আবার আনতে যায়। এরকম করায় সকলেরই বেশ সুবিধেই হয়েছে।
ডক্টর বলেই দিয়েছে প্রথম মাইগ্রেন ধরা পড়লে ওষুধ চললেও সেটার সাথে শরীরের মানিয়ে নিতে একটু সময় তো লাগবেই, আর সেই সময়টুকু দিতেও হবে। যাই হোক, এভাবেই চলছে সকলে। এক সপ্তাহ স্কুল কামাই করার পর আজ আবার স্কুলে এসেছে জোনাকি। যেহেতু 11-12 কোয়েট, তাই ছেলে আর মেয়ে দুদিকে রো করে বসে ক্লাস চলাকালীন। 4 পিরিয়ড পর টিফিন হয়ে গেছে। এখন বায়োলজি থিওরিটা হলেই তারপরেই সকলের প্র্যাকটিক্যাল ক্লাস। প্রথম প্র্যাকটিক্যাল করার মজাটাই তো আলাদা। সকলে বেশ এক্সাইটেড হয়ে উঠেছে কখন ক্লাসটা পার হবে তার জন্য। ক্লাস আরম্ভের 10 মিনিট পরও যখন টিচার এলেন না, তখন ক্লাসের সবাই মিলে নিজেদের মধ্যে আড্ডা দেওয়া শুরু করলো। আহম্মক ছেলেগুলো খবর নিয়ে এলো টিচার আজকে আসেননি। ক্লাসের সেকেন্ড বেঞ্চে জোনাকি, ইপসিতা আর হৈমন্তী বসে আছে, আর তিনজনে মিলেই বেশ খোশ গল্প জুড়ে দিয়েছে। কিরে মৌরি, মুখটা অমন বাংলার 5 করে রেখেছিস কেন রে? দূর, আর বলিস না তো। এরপর তুই ফিজিক্সের প্র্যাকটিক্যাল হবে, আর আমার না এখন থেকেই বিরক্ত লাগছে। দূর, দেখেছিস ওই পেতনিটা স্কুলে এসেছে, দেখ। তমস্যার কথা বলছিস? সত্যি বাবা, মেয়েটা এত ন্যাকা না, কি বিরক্তি লাগে রে। আরে তমসার কথা বলছি না, সঙ্গীতা দেখ না এসেছে, দেখ। পিছনে ঘুরে দুটো বেঞ্চ পিছনে বসা সঙ্গীতাকে দেখে নেয় জোনাকি। তাজা বলেছিস, একদম বিরক্তিকর মেয়ে। উফ, কি জ্বালায় মাইরি। 3 বন্ধু মিলে আরও গল্প করতে থাকে। একটু পর আবার দীপ্যমান আর কুণাল এলে গল্প আরও জমে ওঠে। ওদিকে পুরো ক্লাসে 30 থেকে 40 জন মতো স্টুডেন্ট আছে। সব স্টুডেন্টদের 3টে গ্রুপে ভাগ করে দিয়েছে টিচাররা, যাতে প্র্যাকটিক্যালটা করতে সুবিধা হয়। একই সময় 3টে বিষয়ে প্র্যাকটিক্যাল আছে, তবে গ্রুপ অনুযায়ী আলাদা আলাদা বিষয়। ভর্তির ক্রম অনুযায়ী রোল হওয়ায় এলিয়েন গ্যাং আলাদা আলাদা গ্রুপে হয়ে গেছে। জোনাকি আর কুণাল একই গ্রুপে, এদিকে দীপ্যমান আর হৈমন্তী এক গ্রুপে, আবার ওদিকে ইপসিতা অন্য গ্রুপে। ক্লাসের ঘন্টা পড়তেই সবাই যে যার নির্দিষ্ট প্র্যাকটিক্যাল রুমে চলে গেল ক্লাস করতে। প্র্যাকটিক্যাল রুমে সবাই ঢোকার পর ধীরে সুস্থে ক্লাসে ঢুকলো জোনাকি। তমসা, কুণাল, সঙ্গীতা সহ আরও কয়েকজন স্টুডেন্ট আছে প্র্যাকটিক্যাল রুমে। সবার দিকে বেশ ভালো করে একবার তাকিয়ে নিয়ে সৃজা বলে একটা মেয়ের পাশে গিয়ে বসে পড়ল জোনাকি। জোনাকি, আজ আমাকে একটু হেল্প করবে গো? আমার না বড্ড ভয় পাচ্ছে। থিওরি পড়া না থাকলে স্যার তো প্র্যাকটিক্যাল করতে দেবেন না, আর আমার না থিওরিটাই পড়া হয়নি। সৃজা কাঁচুমাচু মুখ করে বলল, আর টেনশন করিস না, এইটা একটু চোখ বুলিয়ে নে না, তাহলেই হবে। আর হ্যাঁ, আমরা কিন্তু সমবয়সী, ঠিক আছে? তাই তুই করে বলবি তো, তুমি করে নয় কিন্তু। জোনাকি প্র্যাকটিক্যাল বইয়ের নির্দিষ্ট প্র্যাকটিক্যালের অংশটা খুলে সৃজার দিকে এগিয়ে দিল। সৃজা হাসি মুখে সেটা নিয়ে পড়ে নিতে লাগলো। স্যার এসে সরল দোলগতির থিওরিটা ওদের বুঝিয়ে দিল। তারপর প্র্যাকটিক্যালটা একবার দেখিয়ে দিয়েই সবাইকে করতে বলল। সরল দোলগতির প্র্যাকটিক্যালে স্টপ ওয়াচটা ঠিক টাইমে বন্ধ করাটাই আসল, না হলে পুরো জিনিসটা আবার প্রথম থেকে করতে হয়। তাই সবারই প্রায় ভুল হচ্ছে। তমসা, সৃজা আর দুটো ছেলে করলো, তাদের প্রায় প্রত্যেকেরই ভুল হলো। জোনাকির বেলায় জোনাকিও ভুল করলো। জোনাকি দ্বিতীয়বার ট্রাই করতে যেতেই সঙ্গীতা রি করে উঠল। এই দাঁড়া, এতবার ভুল করছিস আর তোদেরকে এতবার করে সুযোগ দেওয়া হবে? সারা ক্লাস কি তোদের জন্য অপেক্ষা করবে নাকি? দাঁড়া না, আর একবার করে চলে যাব। আচ্ছা, তুই পারলি না তো কি হয়েছে? তাহলে এবার তুই অপেক্ষা কর। আর তোর জন্য কি আমরা দাঁড়িয়ে থাকবো নাকি? আমরা একবার করে নিই, তারপর তুই আবার ট্রাই করবি। স্যার দেখুন না, জোনাকি পারছে না আর আমাদের করতেও দিচ্ছে না। এই, তুই জোনাকিকে ওরকম করে বলছিস কেন রে? ও কখন তোকে দিল না? আমরাও তো দুবার করেই ট্রাই করেছি, তাহলে ও করলে দোষটা কোথায়? আমি নোটিস করেছি, বারবার নোটিস করেছি, তুই সবসময় জোনাকিকে ছোট করার সুযোগ খুঁজিস। কেন রে? তমসা যতটা পারল গলাটা নামিয়ে কথাগুলো বলল।
তমসা ঠিকই বলেছে। তো জোনাকির সাথে কি সমস্যা? ওদের কথা আরও বাড়ত, তবে তার আগেই স্যার উঠে ওদের কাছে চলে এলেন। সবাই মিলে শুনতে লাগলো মন দিয়ে স্যার ঠিক কি বলছেন। আমারই ভুল হয়েছে প্র্যাকটিক্যালটা তোদের হাতে ছেড়ে দিয়ে। আচ্ছা, যারা ট্রাই করিসনি তারা একবার করে কর, আর না পারলে আমায় ডাকবি। জোনাকি, তমসা, তোমরা এদিকে এসো, তোমাদের জন্য একটা অন্য প্র্যাকটিক্যাল দিচ্ছি, তোমরা ওটা করো। আর সঙ্গীতা, তোমরা এটা করে নাও, হয়ে গেলে তখন ওটা শিখিয়ে দেবো। স্যারের সাথে জোনাকি, তমসা, সৃজা সহ আরও কয়েকজন পাশের একটা টেবিলের দিকে এগিয়ে গেল। স্যার ওদের গ্রাফ পেপারের সাহায্যে অনির্দিষ্ট আকারের কাঁচের টুকরোর বেত মাপার যে প্র্যাকটিক্যালটা সেটা ভালো করে বুঝিয়ে দিল। কারো কারো বুঝতে একটা সমস্যা হয়েছিল বটে, তবে সবাই মিলে বেশ ভালোভাবে প্র্যাকটিক্যালটা কমপ্লিট করলো দ্বিতীয়বারের মতো, স্যারের একদম সাহায্য ছাড়াই। ওদের গ্রাফের প্র্যাকটিক্যালটা হয়ে যেতে সরল দোলগতির প্র্যাকটিক্যালটা স্যার ওদের সাথে সাথে থেকেই করিয়ে দিলেন। দুটো প্র্যাকটিক্যাল ভালোভাবে করার জন্য স্যার ক্লাসের শেষে জোনাকি আর তমসার ভূয়সী প্রশংসা করলেন। এদিকে কুণাল, সঙ্গীতারা দুটো প্র্যাকটিক্যালই করলেও সমস্যা করেছে বেশি, তাই তাদের ভাগ্যে প্রশংসা জুটল না। স্যার চলে যেতে সৃজা জোনাকির কাছে এলো। থ্যাঙ্কস জোনাকি, তুই না থাকলে বেত মাপার প্র্যাকটিক্যালটা এত সহজ হতো না রে। আর তোকেও অনেক থ্যাঙ্কস, তোরা দুজন আজ সবাইকে খুব হেল্প করেছিস। আরে না না, কি কি করছিস এসব? হ্যাঁ, থ্যাঙ্কস দেওয়ার দরকার নেই। আরে ভাই, বন্ধুর জন্য এইটুকু করাই যায়। সেরকম দেখতে গেলে আমাদেরও তো তোকে থ্যাঙ্কস দেওয়ার দরকার আছে। সঙ্গীতার সাথে ঝামেলাতে তুই কিভাবে আমাকে সাপোর্ট করলি বল? এই তোরা থাম তো, এই থ্যাঙ্কস পর্ব চলতে থাকলে না আর শেষই হবে না। তার থেকে কাল সবাই মিলে না হয় টিফিনটাই ভাগ করে খেয়ে নেবো, কি বলিস? সব মিটমাট হয়ে যাবে। ওরা তিনজন মিলে আরও অনেক কথা বলতে শুরু করলো। তখন বাকি ছেলে মেয়েগুলোও জোনাকির কাছে এসে ওকে ধন্যবাদ জানিয়ে গেল। যত সব ন্যাকামো, বড় লোক বাড়ির মেয়ে কি না, তাই তো সবাই মিলে একেবারে তেল দেওয়া শুরু করে দিয়েছে। সঙ্গীতা এইসব কথা বলতে বলতে পা ঠুকে ঠুকে ক্লাস থেকে বেরিয়ে গেল। কুণাল ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে যাওয়ার আগেই জোনাকিকে ডেকে গেল। এরপর তো আর ক্লাস নেই, সবার ছুটি, তাই সবাই মিলে বাড়ির রাস্তা ধরল। কুণালকে বেরোতে দেখেই তমসা তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নিয়ে জোনাকি আর সৃজাকে কোনো মতে আসছি বলে কুণাল কুণাল করে ন্যাকামে করে ডাকতে ডাকতে ছুটল কুণালের পিছনে। জোনাকি কুণাল, সঙ্গীতা আর তমসার ব্যবহারের মাথা মুন্ডু কিছু খুঁজেই পেল না, শুধু কুণাল আর তমসার যাওয়ার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। একটু পর সৃজা আর জোনাকিও ল্যাব থেকে বেরিয়ে গেল। পূব আকাশটা রাঙিয়ে দিয়ে উদিত হচ্ছেন দিবাকর। বেশ তপ্ত গরম, কদিন ধরেই বেশ তপ্ত গরম ওয়েদার যাচ্ছে। আর গরমকালের মধ্য গগনে সকালের সূর্যদেবও সহ্য করার মতো নয়। খোলা জানলা দিয়ে সকালের রোদটা মুখে এসে পড়তেই ঘুমটা ভেঙেই গেল জোনাকির। রাতে খুশির সাথে গল্প করতে করতে ঘুমাতে একটু দেরি হয়ে গিয়েছিল। ধরফর করে উঠে বসে জোনাকি তাড়াতাড়ি সময়টা দেখে নিল। না, দেরি বিশেষ হয়নি, সবে 6:30 বাজে। স্যার আসবে ম্যাথ পড়াতে, সাথে তো আবার এলিয়েন গ্যাংও আছে। তাই দেরি না করে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে ঘরটা পরিপাটি করে নিল জোনাকি। ঝটপট হাতের কাজগুলো সেরে নিয়ে লাইব্রেরি রুমের পাশের রুমটা তাড়াতাড়ি পরিষ্কার করে দিল। তারপর রোজগার মতোই ছাদের বাগানে ছুটল। দেবজ্যোতিবাবু রোজই সকালে জলের পাম্পটা অন করে দেন, যাতে মেয়ে ঘুম থেকে উঠে গাছে জল দিতে পারে, যাতে তার কোনো অসুবিধা না হয়। আজও তার অন্যথা হয়নি। মনের আনন্দে জোনাকি গাছের পরিচর্যায় লেগে পড়ল। এই শাকচুন্নি, কি করছিস এখানে একা একা? এই 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 তুই শাকচুনি কাকে বললি রে? বেশি উল্টো পাল্টা বকলে না এই টপটাই তোর মাথায় ভাঙবো বলে দিলাম। সামনে থাকা ছোট মতো টপটা তুলে নিয়ে তেড়ে গেল জোনাকি। জোনাকির কাণ্ড দেখে মুচকি হাসল কুণাল, আর হাত বাড়িয়ে জোনাকির হাত থেকে টপটা নিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিল।
আর এসেই জোনাকির নাকটাকে টিপে দিল। বাবা, সকাল সকাল এত হট কেউ থাকে? মানছি গরমকাল, তা বলে এত ক্ষেপে যাওয়ার কিছু নেই। এই আচ্ছা শোন না বলছি, কালকের কেমিস্ট্রি প্র্যাকটিক্যালটার মূল তত্ত্ব আর পদ্ধতিতে কি লিখেছিস আমার একটু দেখাবি, চল না। আমার বইটায় না কয়েকটা পেজ মিসিং, এবং কেনার সময় নোটিস করিনি। তা আমার কাছে কেন এসেছিস? হ্যাঁ, যা না তোর পীড়িতের সঙ্গীতার কাছে যা। এদের মিডিলে পড়ে না আমি এবার চিপকে যাব। একবার সঙ্গীতা, একবার জোনাকি, একবার তমসা, কি যে হচ্ছে। মনে মনে কথাগুলো চিন্তা করে জোনাকির পিছন পিছন গেল কুণাল, কারণ জোনাকি স্যার আর দীপ্যমানদের আসতে দেখেই তাড়াতাড়ি করে নেমে পড়ল। রোজকার মতোই স্কুলে ঢুকে সেকেন্ড বেঞ্চে ব্যাগটা রেখে গ্রাউন্ডে দৌড় দিল তমসা। কলের সামনেই আকাঙ্ক্ষিত মানুষগুলোকে পেয়ে গেল। জোনাকি, ইপসিতার হৈমন্তী দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে খুব হাসাহাসি করছে। তমসা সেটা দেখেই ওদের দিকে এগিয়ে গেল। কি ব্যাপারে মৌরি, এত হাসছিস যে? আর বলিস না, আমাদের ওই আর্টস গ্রুপের রাহুল আছে না, আরে ওই খুব ফেমাস মালটা, চিনিস তো? আজ না ওকে হেড স্যার হেভি পিটিয়েছে, বুঝলি? রাহুলকে কেউই পছন্দ করে না, তাই সবারই বেশ মজা লেগেছে এই বিষয়টাতে। প্রেয়ার করার ঘণ্টা পড়তে সবাই চুপচাপ লাইন দেওয়ার জন্য এগিয়ে গেল। তমসার সাথে এলিয়েন গ্যাংয়ের সকলেরই প্রায় খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। মেয়েটার কথা বলার ধরনটা একটু ন্যাকা টাইপের ঠিকই, তবে মেয়েটা খুব একটা খারাপ না। তবে কুণালের প্রতি তমসার টানটা একটু বেশি। মাঝখানে কেটে গেছে আরও 1 সপ্তাহ, আর সেদিনের পর থেকে সঙ্গীতার সাথে রোজ দিনই জোনাকির ঝামেলা চলে, মানে ওটা রোজকের ব্যাপার হয়ে গেছে। সঙ্গীতা কিছু একটা সুযোগ পেলেই জোনাকিকে অপমান করতে চলে আসে, আর যথারীতি জোনাকিও ছেড়ে দেয় না। ল্যাবে এই ঝামেলাটা সর্বাধিক হয়। সঙ্গীতা সবসময় স্যারদের কাছে জোনাকিকে ভুল প্রমাণ করতে চায়, তবে কোনোদিনই সেটা সম্ভব হয় না, কারণ আমাদের জোনাকি থিওরি পড়াগুলো সব নিখুঁত করে রাখে। আর ওর বাবার ক্ষমতা, সেটাও বেশ একটা বড় সড়ো ব্যাপার। ল্যাবে কুণাল যখন কাউকেই সাপোর্ট করে না, তখন সঙ্গীতাই ব্যাপারটা ভীষণ কমপ্লিকেটেড করে তোলে। এদিকে জোনাকি আস্তে আস্তে মাইগ্রেনটা মেনেও নিয়েছে, নর্মাল হয়ে উঠেছে এই ব্যাপারটায়। 2টো ক্লাস হওয়ার পর আজকে আর ক্লাস হবে না, তার কারণ আজকেও টিচার আসেননি। সুতরাং সেই শুরু হলো এলিয়েন গ্যাংয়ের আড্ডা। এই মৌরি শোন না, তোর সাথে আমার একটা কথা ছিল। এই তোর কি আজও মাথা যন্ত্রণা হচ্ছে? আরে না রে বাবা, তোদের কি আমাকে দেখলেই মনে হয় নাকি মাথা যন্ত্রণা হচ্ছে? একটু ঘুম আসছিল। আরে জানিস তো আমি এমনিতেই ঘুমখোর মেয়ে একটা। স্কুলে পড়া ম্যানেজ করার জন্য তাড়াতাড়ি উঠতে হয়, না হলে তো সারাদিন খালি ঘুম আর ঘুম নিয়ে থাকতাম। পারি না। এই জানিস তো 4 দিন পর না দীপুর জন্মদিন, কিছু একটা প্ল্যান করতে হবে তোরে। সে তো ইয়েস, আমি তো বলেই গিয়েছিলাম কিছুটা একটা করতেই হবে। বল, আমাদের দীপু ডার্লিং এর বার্থডে বলে কথা। এই শোন না, কি করবি রে তোরা? গাইস লিসন, আই হ্যাভ আ গভীর প্ল্যান। ওমা তাই নাকি? তা বলে ফেল দেখে, কি প্ল্যান আছে তোর? এরপর জোনাকিরা দীপ্যমানের জন্মদিনের প্ল্যান করতেই ব্যস্ত হয়ে পড়ল। আজ আবার টিফিনের পরের ক্লাসটা অফ গেল। আজ জোনাকিদের কেমিস্ট্রি ল্যাব আছে, তাই তমসা আর সৃজার সাথে ল্যাবে চলে গেল জোনাকি। এই সৃজা, স্যার আবার আজ কি করাবেন বলছিলেন রে? সঙ্গীতার প্রশ্নের উত্তর দেবে কি দেবে না তা নিয়ে ভাবতে লাগলো সৃজা। কি রে বল। সঙ্গীতা দ্বিতীয়বার প্রশ্ন করলে উত্তর দিতে বাধ্য হলো সে। আজ আগে থেকে স্যার কিছু বলে যাননি। হঠাৎ করেই হৈমন্তী দৌড়ে এসে দরজা থেকে ডাকলে সকলেই ঘুরে ওর দিকে তাকায়। মৌরি মৌরি
সাধারণত স্কুলে কেউ জোনাকিকে মৌরি বলে ডাকে না, অন্তত সকলের সামনে তো নয়ই। যখন নিজেদের মধ্যে থাকে তখনই এই নামের ব্যবহার করা হয়। হৈমন্তী এরকম দৌড়ে এসে ডাকছে, তাও আবার মৌরি বলে। ব্যাপারটা কি হলো বুঝতে পারছে না জোনাকি, তবে সিরিয়াস যে কিছু একটা হয়েছে সেই বিষয়ে নিশ্চিত। স্যার নেই, তাই ব্যাগটা রেখেই জোনাকি বেরিয়ে গেল, আর ওর পিছনে তমসা, সৃজা, কুণালও গেল। বায়োলজি প্র্যাকটিক্যাল রুমে আসতেই ব্যাপারটা জোনাকি সহ কুণালদের কাছে ক্লিয়ার হয়ে গেল। রাহুল একটা গোলাপ নিয়ে এসে ইপসিতাকে প্রপোজ করেছে। এই ঘটনায় সবাই ভীষণ রেগে গেছে। ইপসিতা নিজেও বেশ অনেক কথাই শুনিয়ে দিয়েছে রাহুলকে। এক প্রস্ত ঝামেলাও হয়ে গেল, তবে টিচাররা এসে ব্যাপারটা মিটিয়ে দিল। তারপর সবাই আবার যে যার ক্লাসে ফিরে গেল। বড়লোক বাড়ির ছেলে মেয়েদের কি টঙে শেষ আছে? যত সব অ্যাটেনশন সিকার, পাত্তা দিলেও দোষ আর না দিলেও দোষ। সঙ্গীতা সুর টেনে কথাগুলো বললে কারোরই বুঝতে অসুবিধা হলো না কথাগুলো জোনাকিদের গ্যাংটাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। শোন, যেটা বলতে চাইছিস সোজাসুজিভাবে বল, নাটকটা একটু কম করবি। হ্যাঁ, কেন তুই জানিস না ইপসিতা নিজেই তো রাহুলকে নিজের পিছনে ঘোরাতো, এখন প্রপোজ করতেই দোষ হয়ে গেল। মুখ সামলে কথা বল সঙ্গীতা, না হলে আজকে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না বলে দিলাম। আচ্ছা, তোর কি সব কথার উত্তর দিতেই হবে? হ্যাঁ, কি সব সময় ঝামেলা না করলে কি তো চলে না জোনাকি? কুণালের কথা শুনে জোনাকি আহত দৃষ্টিতে তাকালো। কুণাল যে কি করে সঙ্গীতার কথাটা মানল সেটা হিসেবে পেল না জোনাকি। ওদের এত আপন বন্ধুর নামে কেউ অপবাদ দিচ্ছে, আর সেটা মেনে নিল কুণাল। সঙ্গীতা সুযোগ পেয়ে আরও কিছু কথা শুনিয়ে দিল জোনাকিকে। দেখ, কুণালও বোঝে তুই সব সময় আমার সাথেই ঝামেলা করিস, আর এটা শুধু কুণাল না, স্কুলের সকলেই জানে। কিন্তু আফসোস, ওই যে তোর বাবার অনেক টাকা না, তার জন্যই তোকে মুখের ওপর কেউ বলে না, বুঝেছিস? রাগে দুঃখে অপমানে দু চোখে জল এসে গেছে জোনাকির, কিন্তু তারপরেও সে কিছু বলতে পারছে না। কেন জানে না, কথাগুলো বলতে গিয়েও বারবার গলার কাছে আটকে যাচ্ছে। হঠাৎ স্যার চলে এলে সবাই যে যার জায়গায় বসে পড়ে। সৃজা বসে বসেও গজগজ করতে থাকে, তবে তমসা একেবারে চুপ। আজ আমি তোমাদের প্র্যাকটিক্যাল করাবো না, আজ অন্য কিছু হবে, তাই সবাই ল্যাব থেকে ক্লাসে ফিরে যাও, একটু পরেই আমি যাচ্ছি। স্যারের কথা মেনে সকলেই ক্লাসরুমে ফিরে আসে। ক্লাসে ফিরেই বুঝতে পারে আজ কারোরই প্র্যাকটিক্যাল হয়নি। সবাই ক্লাসে আসার 5 মিনিটের মাথায় হেড স্যার আর কেমিস্ট্রি স্যার ক্লাসে আসেন। স্টুডেন্টস, তোমরা জানো নিশ্চয় পরশু অর্থাৎ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তাই আমরা সব টিচাররা মিলে ঠিক করেছি ওই দিন স্কুল গ্রাউন্ডের সাথে থাকা ছোট বাগানটা একটু নতুন করে সাজানো হবে। মানে পরিবেশটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। যত মৃত গাছগুলো আছে সেগুলোকে সরিয়ে দিয়ে নতুন চারা গাছ বসানো হবে। কেমিস্ট্রির রফিকুল স্যারের নেতৃত্বে পুরো কাজটা হবে। 12-এর স্টুডেন্টদের পড়ার চাপের জন্য ওরা অংশগ্রহণ করতে পারবে না, তাই পুরো কাজটা 11-এর স্টুডেন্টদেরই করতে হবে। তোমরা যারা ইচ্ছুক তারা স্যারের কাছে নাম লিখিয়ে নিতে পারো। কথাগুলো বলেই হেড স্যার চলে গেলেন। অনেকেই আগ্রহের সাথে নাম লেখালো, আর এলিয়েন গ্যাং তো সবার আগেই। প্র্যাকটিক্যাল না হওয়ায় সবার ছুটি হয়ে গেল। সবাই বেরিয়ে পড়ল স্কুল থেকে। পিছন থেকে একটা ডাক আসতেই পিছন ঘুরে তাকায় কুণাল। কুণাল, এই কুণাল। ও, তুই কিছু বলবি? হ্যাঁ, বলছিলাম তোর ফোন নাম্বারটা একটু দেবি রে। আমি তো কালকে স্কুলে আসবো না, পরশু আসবো, তাই। ও হ্যাঁ, অবশ্যই। তুই একটা খাতা বের কর, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, দাঁড়া, দিচ্ছি। সঙ্গীতা একটা খাতা বের করে দিলে কুণাল নিজের নাম্বারটা ওতে লিখে দেয়। এই ওয়াইল্ডস্টোন, তাড়াতাড়ি চল, গাড়ি এসে গেছে। জোনাকি দৌড়ে এসে কুণালকে ডাকে। বাবা, এটা আবার কি ধরনের কথা বলা ধরন রে? হ্যাঁ, মানুষকে সম্মান করতে পারিস না? জোনাকির কথা শুনে তেড়ে উঠল সঙ্গীতা। দেখ, তুই এর মধ্যে আসিস না, এটা আমার আর কুণালের মাঝখানের ব্যাপার।
আচ্ছা, সবার সামনে তোকে আমাকে উল্টোপাল্টা নামে ডাকতেই হবে? তুই শিখবি না বল কোথায় কি বলতে হয়? কোনোদিন শুধরবি না? ধ্যাৎ, যা পারিস কর, আমি চললাম। দেখ, কুণালের মতো একটা ভালো ছেলে, সেও তোকে পাত্তা দিল না। আমি তো ভাবতাম ও যে তোকে কি করে বন্ধু হলো সেটাই আমার মাথায় ঢুকছিল না। কথাগুলো বলে মুখ ঘুরিয়ে চলে গেল সঙ্গীতা। জোনাকির এবার ভীষণ বিরক্ত লাগছে, আবার মনের কোথাও একটা ভীষণ খারাপ লাগাও জমছে। কুণালের সামনে যতবার ও ঝামেলা হচ্ছে ততবারই কুণাল ওকে ছোট করে দিচ্ছে। আর সঙ্গীতার যে ওর সাথে কি সমস্যা সেটাও ওর মাথায় ঢোকে না। সেই প্রথম দিন থেকেই মেয়েটা ওর সাথে ঝগড়া করছে, বারবার ওকে সকলের সামনে খারাপ প্রমাণ করতে চাইছে। জোনাকি উত্তর দিলেও সঙ্গীতার অপমানটা এবার একটু বেশি হয়ে যাচ্ছে। কুণাল যে কেন সঙ্গীতার সঙ্গ দিচ্ছে সেটা বোধগম্য হচ্ছে না জোনাকির। এই সমস্যার মধ্যে কুণালের নামটা ঘুরে ফিরে আসতে সেই পুরনো ক্ষতটা টাটকা হয়ে উঠল। পা ঠুকে ঠুকে গাড়ির দিকে এগিয়ে গেল জোনাকি। সত্যেন কাকু। হ্যাঁ মৌরিমা, বলো। এই, তুই কি বাড়ি যাবি না? দাঁড়িয়ে আছিস কেন? গাড়ি তো ওঠ। তোরা যা, আমি এখন বাড়ি যাব না। সত্যেন কাকু, আমি এখন একটা কাজে যাচ্ছি, তুমি মাকে বলে দিও আমি ঠিক সময় বাড়ি ফিরে যাব, ঠিক আছে? কথাগুলো বলেই উল্টো দিকে গিয়ে একটা অটোয় উঠে পড়ল জোনাকি। সবাই একটু হতবাক হয়ে গেল ওর আকস্মিকতায়। কি করবে ভেবে না পেয়ে বাড়ি ফিরল প্রত্যেকে। সন্ধেতে কুণালের বাড়ি বায়োলজি স্যার পড়াতে এলো। সবাই ঠিকঠাক সময়ে পড়তে গেল। পড়ানো হয়ে যেতে স্যার চলে গেলেন, আর তারপর ওরা আবার গল্প করতে শুরু করলো। এই মৌরি, কোথায় গেছিলি রে তখন? ঘুরতে। কথাটা বলেই একটু হেসে নিল জোনাকি। সবাই বুঝতে পেরে গেল যদিও যে তখন কিছু একটা হয়েছিল, তাও জোনাকির মন যে এখন ঠিক আছে এটাই অনেক। হ্যাঁ, সকলকে চিন্তায় ফেলে ঘুরতে যেতে তো তোর ভালোই লাগবে, তার কারণ তোর কাণ্ডজ্ঞান তো কোনোদিনই ছিল না, আর আজকে যে হবে সেটা আমি এক্সপেক্টও করি না। কি করব বল, তবু তো তোর মতো না যে শুধু সকলের জীবনটা তছনছ করে দেব। জোনাকির কথায় এমন কিছু একটা ছিল যে সকলে অবাক হয়ে ওর মুখের দিকেই তাকিয়ে রইল। তার থেকে স্বীকার কর যে তোর ন্যূনতম নৈতিক বা সামাজিক শিক্ষাটুকুও নেই। আরে আমার নেই তাও তো ভালো রে, তোর থেকেই বা কি লাভের হচ্ছে? কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ব্যাগ নিয়ে তড়িঘড়ি উঠে বেরিয়ে গেল জোনাকি। জোনাকি চলে যেতেই দীপ্যমান, ঈপ্সিতা আর হৈমন্তী একে অপরকে ইশারা করলো বেরিয়ে যাওয়ার জন্য। কুণালকে আসছি বলে ওরাও বেরিয়ে গেল। এই কেসটা কি হলো বলতো? আরে সে তো রে, আমি মাথা মনে কিছু বুঝতে পারছি না। জানিস তো, আমি একটা জিনিস নোটিস করেছি, বলবো শুনবি? হ্যাঁ বল। দেখ, এই কুণাল আর মৌরি আগেও ঝগড়া করতো, তবে তার মধ্যে একটা মজা থাকতো, সেটা ঝগড়া হলেও, তাই না বল? কিছুটা ওই টম অ্যান্ড জেরি টাইপের। ঝগড়া না করলেও চলে না, আবার ঝগড়ার মধ্যেও একটা এমন বন্ডিং আছে যে একে অপরকে ছাড়াও চলে না। বাট কেন জানি না, তোরা কি আমার সাথে একমত হবি? আজকের ব্যাপারটা একটু সিরিয়াস লাগলো না বল? হ্যাঁ, মৌরির হাবভাব কিন্তু আমার ভালো ঠেকছে না ভাই। আজকে ঝগড়াটা বন্ধুত্বের থেকে বেশি ঘৃণার লাগলো মনে হলো, জানিস? আরে এটা আমারও মনে হয়েছে। হ্যাঁ, বেশ কিছুদিন যাবত আমি লক্ষ্য করছি তো, ওদের বন্ধুত্বটা নর্মাল হচ্ছিল, বাট এখন যে কি হলো। আচ্ছা একটা কথা বলতো, এই যে তমসা কি কিছু করেছে? আরে না না, তমসা না, তমসাটা ন্যাকা ন্যাকা বিহেভ করে ঠিকই, মেয়েটা এমনি ভালো রে, তবে সঙ্গীতাটা না এক নাম্বারের বজ্জাত মেয়ে। বাট কুণালের সাথে সঙ্গীতার মোড়ের লিঙ্কটা পাচ্ছি না রে। কি বলতো, অন্য কিছু হয়েছে মনে হয়। ঠিকই বলেছিস। আচ্ছা সে যাই হোক, সেসব নিয়ে না হয় পরে ভাববো। তার আগে কিন্তু কাল বাংলা ম্যাডাম সাহিত্যের ইতিহাসের এক্সাম নেবে, পড়ে আসিস কেমন? আরে তোরাও পড়িস?
আমি এলাম। হ্যাঁ, একে অপরকে বিদায় জানিয়ে যে যার বাড়ির পথ ধরল। পরের দিন সঙ্গীতা স্কুলে না আসায় জোনাকি আর সেরকম কোনো সমস্যার সম্মুখীন হয়নি। সবার সাথে ভালোভাবে সারাদিন কাটলেও কুণালের সাথে সম্পর্কটা যে বড্ড জটিল আর খারাপ পর্যায়ে চলে গেছে। প্রথমে ঝগড়াটা রাগের মাথায় করলেও কুণালেরও এখন মনে হচ্ছে জোনাকি ওকে আর একটুও পছন্দ করছে না। আগের ঝগড়া আর এখনকার ঝগড়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কথাগুলো ভাবলেই কুণালের মন খারাপ হয়ে যাচ্ছে, কেন জানি না। তবে ওর আজকাল খুব ভালো লাগে জোনাকির সঙ্গ। স্কুলে এসে থেকে টিফিন পর্যন্ত সেইভাবে কথা হয়নি কুণাল আর জোনাকির। সেই সকালে পড়তে গিয়ে কথা হয়েছিল, যদিও সেটাকে কথা বলা চলে না, বরং তুমুল ঝগড়া বলা চলে। টিফিনের ঘন্টা পড়তে যে যার মতো ব্যস্ত হয়ে পড়ল। জোনাকি তার গ্যাং নিয়ে টিফিন খেতে বসেছে, সেটা দেখেই গুটি গুটি পায় সেদিকে এগিয়ে গেল কুণাল। জোনাকি সকলের সাথে হেসে হেসে গল্প করছে দেখে একটু অভিমান হলো কুণালের। নিজের মনেই ভাবল, কই আমার সাথে তো এত হেসে কথা বলে না কখনো। সে যাই হোক, নিজেকে একদম স্বাভাবিক রেখে এবার ওদের কাছে এসে দাঁড়ালো। কিরে, কি চলছে? আরে কুণাল, দাঁড়িয়ে আছো কেন? বসো না। বসছি। বলছি কালকের জন্য রফিকুল স্যারকে তোরা প্ল্যানটা জানিয়েছিস? হ্যাঁ, স্যারকে তো বলেছি, আর স্যার সব ব্যবস্থা করে রাখবেন বলেছেন। ব্যাস, এইবার তাহলে আসল মজা। কাল সবাই দেখবে আমাদের এলিয়েন গ্যাংয়ের কর্মকাণ্ড। এই তোরা আবার কি প্ল্যান করলি এর মধ্যে? কাল দেখতে পাবি। সকলে মিলে গল্প করতে লাগলো টিফিন খেতে খেতে। এর মাঝেই হৈমন্তী আর জোনাকি আজ একটু চুপচাপ। কুণাল আসার পরেই জোনাকি চুপ করে গেছে। পরের দিন সবাই একটু সকাল সকাল স্কুলে এসে গেছে। স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্টুডেন্টদেরকে নিয়ে কিছু স্যার মিলে পরিবেশ সচেতনতা ও গাছের প্রয়োজনীয়তা বিষয় নিয়ে পথনাটিকা করতে বেরিয়ে পড়লেন। কিছু স্টুডেন্ট স্কুলের আশেপাশের এলাকায় বৃক্ষরোপণ করতে লাগলো। 11-এর সব বিভাগের স্টুডেন্টরা মিলে স্কুলের গার্ডেনটা পরিষ্কার করতে শুরু করে দিল। সবাই মিলে বেশ অনেকক্ষণ ধরে কাজ করে সবটা পরিষ্কার করে ফেলল। জোনাকি, আমি সব আনিয়ে নিয়েছি, তুমি তোমার বন্ধুদের নিয়ে সব ঠিকঠাক করে দাও। রফিকুল স্যার এসে জোনাকিকে কিছু প্রয়োজনীয় জিনিস এগিয়ে দিল। এই সব বিষয় দেখে সৃজা অবাক হয়ে জিজ্ঞেস করল, এগুলো দিয়ে কি হবে স্যার? দেখতে থাকো কি হয়, কিছু হেল্প লাগলে আমায় ডাকবে, কেমন? রফিকুল স্যার চলে গেলেন অন্যদিকে তদারকি করতে। সবাই মিলে স্কুলের গার্ডেনটাকে নতুন রূপে সাজিয়ে তুলল। রফিকুল স্যারের দেওয়া জিনিসগুলো দিয়ে একটা ফোয়ারা তৈরি করলো জোনাকিরা। পুরো কাজটা মিটে যেতেই সবাই তো দেখে প্রায় অবাক। এত সুন্দর যে করা সম্ভব সেটা কেউ ভাবতেই পারেনি। কাজটা সুন্দর হওয়ায় সকলেই বেশ খুশি। এখনো পথনাটিকা করতে যাওয়া স্টুডেন্ট আর স্যাররা ফিরে আসেনি, সুতরাং ছুটি হবে না। তাই কিছু জন গল্প করতে ব্যস্ত হয়ে পড়ল, আর বাদবাকি যারা ছিল তারা অন্যদিকে চলে গেল। স্কুলের বাগানের গেটের কাছে সৃজা, তমসা দুজনে মিলে দাঁড়িয়ে গল্প করছে। আর বাগানের ভিতরে দীপ্যমান, ইপসিতা, হৈমন্তী আর জোনাকি পাশাপাশি দাঁড়িয়ে আছে। সাথে আরো কিছু ছেলে মেয়েও আছে। সবাই মিলে একসাথে গল্প করছে। তবে কুণাল তো এমনিতেই চুপচাপ, তাই ও এক কোণেই দাঁড়িয়ে আছে। হঠাৎই সঙ্গীতা আসতে গিয়ে হোঁচট খেয়ে তমসার গায়ে পড়ল। তমসা বাগানের ভিতরের দিকে মুখ করেছিল, তাই আচমকা ধাক্কায় ইপসিতার গায়ে ধাক্কা দিয়ে ফেলল। ঘটনাটা খুব দ্রুত ঘটল, আর আচমকা এরকম ধাক্কার জন্যে কেউই আগে থেকে প্রস্তুত ছিল না, সুতরাং তমসা আর ইপসিতা দুজনেই মাটিতে পড়ে গেল।
তমসা ঈপ্সিতার উপর পড়েছে আর ঈপ্সিতা পড়েছে মাটিতে। এই সেতু তোমো, কিরে তোদের লাগেনি তো? তমসার জামার ধুলো ঝেড়ে দিতে দিতে প্রশ্ন করল জোনাকি। না রে, আমার অতটা লাগেনি, আমি তো ঈপ্সিতার ওপরেই পড়েছিলাম। হ্যাঁ রে ঈপ্সিতা, তোর লাগেনি তো? আরে শুধু তোর লাগেনি তো? না লাগেনি। কথাটা শেষ করতে পারল না, তার আগেই নিজের ডান হাতের তালু থেকে ধুলো পরিষ্কার করতে গিয়ে আটকে গেল ঈপ্সিতা। দীপ্যমানের দিকে সরে গেল আর বাম হাতটা দিয়ে ওর জামাটা শক্ত করে ধরল। সকলে ঈপ্সিতার মেলে ধরে থাকা ডান হাতটার তালুটার দিকে তাকিয়ে থ হয়ে গেছে। হাতের তালুতে একটা কাঁচির টুকরো ফুটে আছে। হঠাৎই আর গভীর ক্ষত হওয়ায় প্রথমে জায়গাটা রক্ত শূন্য হয়ে গেছে, তবে এবার ধীরে ধীরে রক্তের রেখা ছড়িয়ে পড়ছে। এছাড়াও পাশে আরও 2-1 জায়গায় কেটেও গেছে। বাগানের ভিতর কিছু ভাঙা কাঁচ ছিল, পরিষ্কার করার সময় সেগুলো জড়ো করে একটা জায়গায় রাখা হয়েছিল। পরে ফেলে দেবে ঠিক করলেও আর ফেলে দেওয়া হয়নি। পড়ে গিয়ে ঈপ্সিতা ওই কাঁচগুলোর ওপর হাত ফেলে ভর দিয়েছিল। ফলস্বরূপ একটা মাঝারি কাঁচের টুকরো ওর হাতে ফুটে যায়। মুহূর্তের মধ্যেই হাতের তালুটা রক্তে ভরে ওঠে আর ফোঁটা ফোঁটা রক্ত মাটিতে গড়িয়ে পড়ে। সৃজা এইসব দেখে ব্যতিব্যস্ত হয়ে ছুটে আসে। কত কত রক্ত বেরোচ্ছে! এই জোনাকি, তোমো, কেউ স্যারদের ডাক। হ্যাঁ হ্যাঁ, তোরা দাঁড়া, আমি এক্ষুনি স্যারকে ডাকছি। কেউ একটু আগে ওকে জল দে। সাথে সাথে একটা জলের বোতল কেউ এগিয়ে দেয়। ঈপ্সিতা তো বেশ ভয় পেয়ে গেছে। জড়সড় হয়ে দীপ্যমানের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। দীপ্যমান এক হাত দিয়ে ওকে জড়িয়ে রেখেছে আর অপর হাতটা দিয়ে কেটে যাওয়া হাতটার কবজির কাছটা ধরে রেখেছে। জোনাকিও হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। কুণাল জলের বোতল থেকে একটু জল ওর হাতে দিলে ব্যথায় কুঁচকে যায় ঈপ্সিতা। লাগছে। শুধু হাতটা নাড়াস না, আরো জ্বালা পড়বে তাহলে। আরে একটু একটু জল দিতে দে, একটু জল দে, তাহলে রক্তটা পড়া বন্ধ হবে। হঠাৎ করেই যে কি হয়ে গেল, অন্য স্টুডেন্টরাও একটু ঘাবড়ে গেছে। রফিকুল স্যার এসে ঈপ্সিতাকে স্টাফ রুমে নিয়ে যায়। সাথে কুণাল, হৈমন্তী, জোনাকি, তমসা, সৃজা, দীপ্যমান সকলেই যায়। রফিকুল স্যার আপাতত কাঁচটা বের করে দিয়ে ড্রেসিং করে দেন। ঈপ্সিতা তো কেঁদেই ফেলেছে। সবাই মিলে ঈপ্সিতাকে নিয়ে একটা রুমে গিয়ে বসল। জোনাকি প্রথমে হতবাক হয়ে গেলেও পরে নিজেকে সামলে নিয়েছে। রফিকুল স্যারের ফোন থেকে বাড়িতে ফোন করে গাড়ি পাঠাতে বলে ঈপ্সিতাকে যে ক্লাসরুমে নিয়ে গেছে সেদিকেই এগিয়ে গেল জোনাকি। ফাঁকা করিডোরের 3 মাথা মতো জায়গাটার একদিকের করিডোর থেকে সঙ্গীতাকে বেরিয়ে আসতে দেখে অ্যাভয়েড করে চলে যেতে চাইল জোনাকি, কিন্তু সঙ্গীতা ওর সামনে এসে পথ আটকে দাঁড়ালো। কি হলো, রাস্তা আটকাচ্ছিস কেন? বলছিলাম কতদিন আর এই ভালো সাজার নাটকটা করবি? হ্যাঁ দেখ, আমি ভালো না খারাপ সেটা নিয়ে ভাবার সময় আমার নেই। আমি জানি তোর আছে, সারাদিন তো এইসবই করিস, তাই তোর অনেক সময় আছে, তুই ভাবতে থাক। আমি এলাম, কেমন? জোনাকি বিরক্তির সাথে কথাগুলো বলে চলে যেতে গেলেই সঙ্গীতা ওর একটা হাত ধরে টেনে দাঁড় করিয়ে দেয় এবং সামনে এসে দাঁড়ায়। এই কি হলো, হাত ধরছিস কেন? আচ্ছা, তোকে একটা কথা বলি। হ্যাঁ বলছি, এই যে তুই সকলের কাছে এরকম ভালো সাজছিস, কি পাচ্ছিস বলতো এরকম ভালো সেজে? সকলের কাছে আমাকে খারাপ করতে চাইছিস কেন? এই শোন, মানে তুই বললি বলে বলছি, এই প্রশ্নটা না আমার মধ্যেও এসেছে জানিস। তবে তুই যদি ভাবিস আমি ঘাসে মুখ দিয়ে চলিয়ে, তাহলে বলি আমি জানি তুই কিন্তু ইচ্ছে করেই তমুকে ধাক্কা দিয়েছিলি, ভেবেছিলি তমু আমার উপরে এসে পড়বে, রাইট? বাট আনফর্চুনেটলি তমু শীতকে ধাক্কা দিয়ে ফেলে আর তোর প্ল্যানটা ফেল করে যায়। দেখ সঙ্গীতা, এটা না বাস্তব, কোনো সিনেমার গল্প নয় যে তুই এইসব সিলি সিলি প্ল্যান করবি আর হিরো হিরোইন ভিলেন এই জাতীয় একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে। এই
তোর সবসময় এত কথা কিসের রে? তোকে তো আজকেই আমি। সঙ্গীতা জোনাকির হাত দুটো চেপে ধরে। জোনাকিও ছেড়ে দেওয়ার পাত্রী তো নয়, উল্টে হাতটা ঘুরিয়ে সঙ্গীতাকে দেওয়ালে চেপে ধরে। কুনাল, কুনাল দেখ না, আমাকে জোনাকি কেমন করে মারছে দেখ না কুনাল। হঠাৎ করেই ন্যাকা কান্না জুড়ে দেয় সঙ্গীতা। পিছন ফিরলে কুণালকে দেখতে পায় জোনাকি, আর মনে মনে আরও একটা ঝামেলার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলে। কুণাল এগিয়ে এসে জোনাকির হাতটা ধরে সঙ্গীতার কাছ থেকে টেনে সরিয়ে আনে। জোনাকি ভেবেই নিয়েছে আজকে কুণাল ওর সাথে ভীষণ ঝামেলা করবে। তুই দেখলি তো কুনাল, আমি বলেছিলাম না জোনাকি আমাকে একদম সহ্য করতে পারে না। দেখ না, আজ তো প্রমাণটা পেয়েই গেলি বল। ও, তবে তুই কি অস্বীকার করতে পারবি যে তুই ইচ্ছে করে তমসাকে ধাক্কা দিসনি? মিথ্যে তুই বলতেই পারিস, কিন্তু আমি না পুরোটাই দেখেছি। কুনাল তুই কিন্তু দেখ, তোর সাথে জোনাকির কি প্রবলেম আমি জানি না, আমি জানতেও চাই না। সঙ্গীতাকে হাত দেখিয়ে থামিয়ে দেয় কুণাল। কুণাল যে এরকমভাবে কথা বলতে পারে সেটা জোনাকি বা সঙ্গীতা কারোরই ধারণায় ছিল না, তাই দুজনেই অবাক হয়ে যায়। বাট সবাই মিলে আমায় মাঝখানে দাঁড় করাস না প্লিজ। এবার বন্ধ কর তোদের মাঝের এই লড়াইটা। আর জোনাকি শোন, এই তোকে আমি বলছি, তুই না এবার সঙ্গীতার থেকে দূরে দূরে থাকবি। এমনিতেও ওর সাথে তোর কোনো দরকার থাকেই না। শোন, আমার না কোনো প্রয়োজন নেই এইসব বোগাস টপিকে থাকার। তোর গুণধর বন্ধুই আমাকে গিয়ে গিয়ে টেনে আনে। আর সঙ্গীতা শোন, তোকেও আমি বলছি, হ্যাঁ, এই জোনাকির সঙ্গে তুই দূরে দূরে থাক। যখন তোর জোনাকিকে পছন্দই নয় তখন কি দরকার মেশার? তুই আমার ভালো বন্ধু হস, সেই কারণে এইবারের মতো অপরাধটা আমি কিন্তু ক্ষমা করে দিলাম। কিন্তু এরপর যদি আর কোনোদিন দেখি যে তুই আমাকে মিডিলে রেখে তুই বা জোনাকি দুজনে কেউ ঝামেলা করেছিস, তাহলে আমি কি করব সেটা কিন্তু তোরা কেউ জানিস না। এই কদিনে আমায় এতটুকু নিশ্চয়ই চিনে রেখেছিস। আমি হুট করে রাগি না, কিন্তু রাগলে তার ফলটা কিন্তু একদম ভালো হবে না। কুণালের হিমশীতল কণ্ঠে সঙ্গীতা আর জোনাকি দুজনেই কম বেশি ভয় পেয়ে যায়। জোনাকি মনে মনে সাহস সঞ্চয় করে কুণালের দিকে সরাসরি তাকায় এবং কুণালের চোখে চোখ রেখে উত্তর দেয়, আমার কোনো প্রয়োজন নেই তোকে মিডিলে রেখে সঙ্গীতার সাথে ক্যাট ফাইট করার। বাট একটা কথা তোকেও শুনে রাখতে হবে, সঙ্গীতা যদি আমায় বিনা কারণে কিছু বলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এবার কেউ কোনো কিছু না করলে আমিও আর কারোর ব্যাপারে থাকবো না, দেখে নিস। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়েই জোনাকি ডোন্ট কেয়ার অ্যাটিটিউড নিয়ে সোজা হাঁটা লাগালো। সঙ্গীতাও ভয়ে ভয়ে কুণালের দিকে তাকিয়ে নিয়ে পিছন ঘুরে চলে যেতে লাগলো। আমার কথাটা যেন মাথায় থাকে। যেতে যেতে পিছনে কুণালের গম্ভীর কণ্ঠস্বর শুনে আর এক মুহূর্তও দাঁড়ালো না সঙ্গীতা। কুণালও আর ওখানে দাঁড়িয়ে না থেকে ইপ্সিতার কাছে চলে গেল। ইপ্সিতার কাছেও সবাই এক প্রস্থ অভিযোগ তুলল সঙ্গীতার বিরুদ্ধে, তবে জোনাকি কিছু বলেনি। তমসা তো ভীষণ ক্ষেপে গেছে। কুণাল সকলকে বুঝিয়ে ঠান্ডা করলো। যে যার বাড়ি থেকে গাড়ি এলেই সবাই বাড়ির পথ ধরল। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য অবশ্যই দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন।